আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের যে মেকানিক্স বলবিদ্যা তার প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ এগুলো আমরা আগেও পড়েছি। এগুলো আমাদের জন্য কঠিন নয়, তবে এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লের ভৌত তাৎপর্য এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমরা জানো তোমাদের এই জুলাইয়ের শেষের দিকে অলরেডি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমাদের ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য দেখো, এটা 2024-এ চলে আসছে। 2025-এর জন্য তাহলে গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য বা কার্লের ভৌত তাৎপর্য বেশি ইম্পর্টেন্ট। তো এর ভিতরে ঢোকার আগেই আমরা একটু যদি স্কেলার ক্ষেত্র কি, ভেক্টর ক্ষেত্র কি, এগুলো একটু বুঝি। স্কেলার ক্ষেত্র কি? স্কেলার ক্ষেত্র হচ্ছে আমি যদি একটা ক্ষেত্র বিবেচনা করি, এবং এই ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট যে রাশিটি সেটার মধ্যে যদি স্কেলার গুণাবলী বিদ্যমান থাকে, তবে এই ধরনের কোনো ক্ষেত্রকে আমি বলি স্কেলার ক্ষেত্র। আমরা বলবো স্কেলার ক্ষেত্র। যেমন আমি যদি বলি পৃথিবীর উপরে যে এই যে তাপমাত্রা, মানে তাপের পরিমাণ, তো পৃথিবীর পৃষ্ঠে তাপের পরিমাণ সব জায়গায় সমান নয়। মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, এবার আবার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে একরকম। তাহলে এই যে এটা একটা স্কেলার রাশি, তাহলে তার সাথে সংশ্লিষ্ট এই ক্ষেত্রটাকে আমরা বলছি স্কেলার ক্ষেত্র। এবং এই স্কেলার ক্ষেত্র যদি অন্তরীকরণযোগ্য হয়, মানে ব্যবকলনযোগ্য হয়। ব্যবকলনযোগ্য মানে কি? আমরা জানি ব্যবকলন কাকে বলে। ব্যবকলন হচ্ছে আমরা যে ছোটবেলায় পড়ছি, মানে ইন্টারমিডিয়েটে dy/dx সমান কি ছিল? x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তন, মানে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন সংঘটিত হলে পরাধীন চলক কেমন পরিবর্তন হবে সেটা যে রাশিটা বা যা দিয়ে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ব্যবকলন। তাহলে আমি যে বলছি যে পৃথিবী পৃষ্ঠে যে তাপমাত্রা, এই তাপমাত্রা ব্যবকলনযোগ্য কিনা, তাহলে ব্যবকলনযোগ্য বোঝার জন্য কি করব? যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আছি তার থেকে ডানে বামে দূরত্বের সাপেক্ষে তাপমাত্রা পরিবর্তন হয় কিনা, সামনে পিছনে দূরত্বের সাপেক্ষে তাপমাত্রা পরিবর্তন হয় কিনা, উপরের দিকে তাপমাত্রা পরিবর্তন হয় কিনা। আমরা জানি সামনে পিছে ডানে বামে এবং উপরের দিকে দূরত্বের সাপেক্ষে তাপমাত্রা পরিবর্তন হয়। তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে একটি স্কেলার ক্ষেত্র, ব্যবকলনযোগ্য স্কেলার ক্ষেত্র। ঠিক আছে? এবং সেটার যদি আমরা কিনি, সেটার উপর যদি ভেক্টর অপারেটর কাজ করে, ক্রিয়া করে, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা জানি গ্রেডিয়েন্ট বলি। যে আমি কি বললাম, ধরলাম φ(x,y,z) ধরুন একটা বিন্দু বোঝাচ্ছি, এটা একটা স্কেলার ক্ষেত্র বোঝাচ্ছি। এই স্কেলার ক্ষেত্র যদি তার উপরে যদি ভেক্টর অপারেটর ডেলকে, এই যে ডেল, এটা যদি ক্রিয়া করে, আমরা জানি এটা সমান কি i del x j del y k del z, এটা যদি ক্রিয়া করি তাহলে যা পাওয়া যায় তার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। এবং গ্রেডিয়েন্টের যে এক্সপ্রেশনটা আমরা পাবো সেটা কোথা থেকে আসে আমরা সেটা দেখার চেষ্টা করব। এরপর আসে ভেক্টর ক্ষেত্র। তাহলে কোনো একটা ক্ষেত্রের সাথে বিদ্যমান কোনো একটা রাশি যদি, এবং তার যদি ভেক্টরের গুণাবলী বিদ্যমান থাকে, তাহলে ওই ক্ষেত্রটাকে আমরা অনায়াসে বলতে পারি একটা ভেক্টর ক্ষেত্র বলতে পারি। যেমন এখন বর্ষাকাল এবং মাঝে মধ্যে বাতাস বইছে, এই যে বাতাসের প্রবাহের দিক, বাতাসের প্রবাহের দিক, এরপরে পানি প্রবাহের দিক, এই যে সুনামগঞ্জের দিক থেকে পানি আসতেছে, সিলেট থেকে যে চেরাপুঞ্জি হয়ে আসাম হয়ে, সে পানিটা আবার বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে এই পদ্মা মেঘনা হয়ে বঙ্গোপসাগরে যাবে। তো যাওয়ার সময় এটা প্লাবন তৈরি করে, প্রতি বছরই আমরা এই প্লাবনের সম্মুখীন হই। তাহলে এখানে পানির একটা প্রবাহের দিক আছে। তাহলে এটা আবার যদি কি হয় x,y,z, মানে দূরত্বের সাপেক্ষে, সামনে পিছিয়ে ডানে বাঁয়ে উপরের দিকে, এই দূরত্বের সাপেক্ষে যদি পানির এই যে গতির দিক, মানদিক, এবং যদি বায়ু প্রবাহের মানদিক পরিবর্তন হয়, তাহলে আমরা এটাকে বলবো একটা ভেক্টর ক্ষেত্র।
আর এই ভেক্টর ক্ষেত্রগুলোর সাথে যদি আমি এই যে ভেক্টর অপারেটর যদি কিনি ডট গুণন করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে ডাইভারজেন্স, ডট ডাইভারজেন্স ঠিক আছে। আর যদি ভেক্টর অপারেটর দিয়ে যদি আমি সেই ভেক্টর ক্ষেত্রকে ক্রস গুণন করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো কি কার্ল, ক্রস কার্ল। হ্যাঁ, খুবই মিল আছে। তাহলে এই যে তিনটা জিনিস আমরা একটু মানে কি বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। এখন আমি প্রথমে আসবো এই যে গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নতি। আমরা দেখতে পাচ্ছি কোনো বিন্দুতে একটি স্কেলার ক্ষেত্র হচ্ছে 5xyz এবং ভেক্টর অপারেটর আমরা জানি ডেল টু আই ডেল x প্লাস জি ডেল y প্লাস k ডেল z। আমরা যদি এখন এই ভেক্টর অপারেটর যদি স্কেলার ফাংশনের উপর কাজ করে, হ্যাঁ মানে এই স্কেলার ফাংশনের যদি আমি ভেক্টর অপারেটর নিই, তাহলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলছি গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা কথা মনে রাখতে হবে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নতি। তো নতি কি জিনিস আমাদের যদি খুব ভালো করে মনে থাকে, আমরা ইন্টারমিডিয়েটে সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র করেছিলাম। সেখানে আমরা কি বলেছিলাম? সান্দ্র বল F is proportional to ক্ষেত্রফল ইনটু dv বাই dy, বেগের নতি এর সমানুপাতিক। হ্যাঁ, মানে কোনো রাশির যদি আমি দূরত্বের সাপেক্ষে পরিবর্তন বের করি, তাকে নতি বলে। দূরত্বের সাপেক্ষে পরিবর্তন, হ্যাঁ মানে দূরত্বের সাপেক্ষে পরিবর্তনের হার। আমরা পড়ে আসছি dv বাই dt, পড়ে আসছি না dv বাই dt, সময়ের সাথে পরিবর্তনের হার, যেটাকে ত্বরণ বলে। কিন্তু এখানে আমরা কি বলছি? দূরত্বের সাপেক্ষে পরিবর্তনের হার। দূরত্বের সাপেক্ষে পরিবর্তনের হারটাকে আমরা বলছি নতি বা গ্রেডিয়েন্ট। তাহলে যেহেতু আমি একটি স্কেলার ফাংশনের উপর কাজ করবো তাকে দিয়ে, ভেক্টর অপারেটরকে দিয়ে, আমি দেখতে পাচ্ছি ভেক্টর অপারেটরের কয়টা অংশ আছে? i j k x y z, তিন অক্ষ আছে এবং এই তিন অক্ষ সাপেক্ষে ওই স্কেলার ক্ষেত্রে আসলে কি বের করবো? দূরত্বের সাপেক্ষে পরিবর্তনটা বের করবো। তাহলে এখন আমরা যদি এ ধরনের একটা ক্ষেত্র বিবেচনা করি, হ্যাঁ এই জিনিসটা চলে আসবে আলটিমেটলি আমাদের, যদি আমরা ভৌত তাৎপর্য ব্যাখ্যা করতে চাই। ভৌত মানে কি? ভৌত তাৎপর্য মানে যেটা দৃশ্যমান, হ্যাঁ যেটা টাচ করা যায়, দেখা যায়, এ ধরনের পরিবর্তন, এ ধরনের প্রপার্টিগুলোকে আমরা বলছি। তাহলে আমি যদি ফাইয়ের জায়গায় আমি কি করবো? এখন আমি এ ধরনের দুটো তল বিবেচনা করবো। একটা তলের বিভব হচ্ছে v, আরেকটা হচ্ছে v প্লাস dv। আমরা জানি বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, হ্যাঁ এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যে ক্ষেত্র সেটা হচ্ছে কি? সেটা হলো স্কেলার ক্ষেত্র। তাহলে এ ধরনের একটি স্কেলার ক্ষেত্রে যদি আমাদের এই যে জিনিসটা আছে এটা যদি কাজ করে, হ্যাঁ তাহলে আমরা ধরা যায় এখানে একটা বিন্দু নিলাম p, আর একটা এখানে বিন্দু নিলাম p। ধরা যাক এই দুটো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল s, হ্যাঁ ডেল s। আবার ঠিক এবার আমরা যদি একটু লম্ব আঁকি, তাহলে এই যে হ্যাঁ আমরা এই কোণটা ধরলাম, বিবেচনা করলাম, তাহলে এই দূরত্বটা আমি আপাতত ডেল এন বলবো, ডেল এন। হ্যাঁ তাহলে আমি দুটো তল পেলাম, দুটো তলের মধ্যে একদম লম্বিক দূরত্ব হচ্ছে ডেল এন, আর ডেলস হচ্ছে পি এবং পি প্রাইম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেখানে পি এবং পি প্রাইমের সংযোজক সরলরেখা পি ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি যদি এখন দূরত্বের সাপেক্ষে পরিবর্তন বের করি এখানে, হ্যাঁ দূরত্বের সাপেক্ষে পরিবর্তন, তাহলে আমি বলবো ডেল এস দূরত্বে বিভবের পরিবর্তন, একটু যদি এইভাবে লিখি, পরিবর্তন হচ্ছে ডেল ভি। তাহলে এখন দূরত্বে বিভবের পরিবর্তন কত? ডেল ভি বাই ডেল এস। এই ডেল ভি বাই ডেল এসটা কি তাহলে বলা যায় না যে নতি? কারণ দূরত্বের সাপেক্ষে পরিবর্তন নির্দেশ করছে, এটাকে আমরা বলতে পারি। তাহলে আমি যদি এখন এটাকে একটা শর্ত আরোপ করি এই জিনিসটাকে, তাহলে লিমিট যদি লিখি, লিমিট ডেল মানে এই পরিবর্তনটা জিরোর কাছাকাছি, তাহলে আমি ডেল ভি বাই ডেল এসকে এভাবে লিখবো, হ্যাঁ এবং লিখতে পারি
এবং এটাকে লেখা যায় এই যে ডেল বি বাই ডেল এস। পরিবর্তন যদি খুব ছোট হয় বা ডেল দিয়ে লেখা যায়, ডেল দিয়ে দিলাম, মানে পরিবর্তন যদি খুব ছোট হয় ডেলকে ডি লেখা যায়। এখানে এই ডেলটা মানে এর চেয়ে ছোট পরিবর্তন বোঝাচ্ছে, মানে যদি কি হয় এর কাছাকাছি হয়, জিরোর কাছাকাছি হয়, ক্ষুদ্রাধিক পরিবর্তন যদি বোঝায়। এখন আমরা যদি এই জিনিসটা লিখতে পারি। এছাড়া আবার যদি এই যে আমি যে দিলাম এই বরাবর যদি আমি একক ভেক্টর বিবেচনা করি, এটাকে দিক নির্দেশ করছে পরিবর্তন, দূরত্বের সাপেক্ষে স্কেলার ক্ষেত্রে পরিবর্তন কোন দিকে, এরকম একটা নির্দেশনা দিলাম। হ্যাঁ, তাহলে এই যে পি বিন্দুতে ও বরাবর, বি এর পরিবর্তন হারটা কিভাবে করবো আমরা বের করবো সিম্পলি এই যে লিমিট del t del s tends to 0 del b by del m tends to 0 del b by del m। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা একটা ডিরেকশন দিয়ে দিলাম আমরা এবার, এবং কি নির্দেশ করছে সেটাও বুঝে ফেললাম। তো এটাকে তো আমরা আবার লিখতে পারি del b by del m। তো এই যে জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে পি বিন্দুতে ও বরাবর স্কেলার ক্ষেত্র বিভবের দূরত্বের সাপেক্ষে পরিবর্তনের হারটা বোঝাচ্ছে। এবং এই পরিবর্তনের হারটা আমরা জানি পি ও বরাবর সর্বাধিক হবে, এবং এই ডেল বি বাই ডেল এনটাই হচ্ছে কি ও বরাবর মানে অবিলম্ব বরাবর বিভবের সর্বাধিক পরিবর্তনের হার। হ্যাঁ, তাহলে আমরা এখন পি বিন্দুতে পি প্রাইম বরাবর যদি আবার একটু চিন্তা করি, পি বিন্দুতে আমরা যদি এভাবে লিখি, পি বিন্দুতে পি প্রাইম বরাবর এই যে পরিবর্তনের হারটা একটু লিখতে পারি লিমিট ls tends to 0 আমরা লিখব পরিবর্তনের হার সমান দিয়ে del s বাই del b বাই del s, যেহেতু পি থেকে পি প্রাইম বরাবর বলছি। হ্যাঁ, del b বাই del s এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমাদের আসবে হচ্ছে লিমিট del s tends to 0 del b by del s বা del n b, মানে ওই del n এর কনসেপ্ট আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, del b, ঠিক আছে। তাহলে del b by del n সমান আমরা কি del b by del n সমান আমরা চাইলে del b by del n লিখলাম লিমিট del b by del s tends to 0 del b by del n into cos থিটা কি লেখা যায়, এটা হচ্ছে ds, হ্যাঁ, আর এটা হচ্ছে del n। আমরা cos থিটা থেকে একটু সময়ের ত্রিভুজ বিবেচনা করলে cos থিটা সমান এখান থেকে পাচ্ছি ভূমিগত ত্রিভুজ del n by del s সমান cos থিটা লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা এই যে একটা অংশ পেয়ে গেলাম, তাহলে আমরা কি বলতে পারি, আমরা তো জানি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দূরত্বের সাপেক্ষে স্কেলার ক্ষেত্রের পরিবর্তন হয়, দূরত্বের সাপেক্ষে স্কেলার রাশির পরিবর্তন হয়, যেটাকে আমরা এখন লিখতে পারি দূরত্বের সাপেক্ষে স্কেলার রাশির পরিবর্তনের হার। তাহলে ডেল বি বাই ডেল এন হচ্ছে ম্যাক্সিমাম পরিবর্তনের হার, সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। তার সাথে কোণ করে আমি যেদিকে যাই না কেন ওই বরাবর ডেল বি বাই ডেল এন মানে নতিয়ের পরিবর্তনের হারটা বের করতে পারি। দূরত্বের সাপেক্ষে স্কেলার রাশির পরিবর্তনের হারটা যেটা সর্বাধিক ম্যাক্সিমাম, তার সাথে যে কোনো কোণে আমরা বের করতে পারি। তাহলে আমি বলতে পারি এই যে পিও বরাবর দূরত্বের সাপেক্ষে এই যে স্কেলার ক্ষেত্র বা বিভবের পরিবর্তন, এটাই হচ্ছে কি ওই বিন্দুতে গ্রেডিয়েন্ট, সুতরাং দেখা যায়
ডেল অফ ভি সমান যদি বলি তাহলে হচ্ছে ডেল ভি বাই ডেল এন কি বরাবর ইটাকে মানে এই বরাবর ডেল ভি বাই ডেল এন হচ্ছে সর্বোচ্চ পরিবর্তনের হার। তাহলে আমরা যদি একটু এখানে যদি বিবেচনা করি, আমি এখানে ডেল ভি বাই ডেল এন নিয়ে আসছি, তারপর যদি বলি এক্স অক্ষ বরাবর, তাহলে কি হবে ডেল ভি এক্স অক্ষ বরাবর পরিবর্তন হয় ডেল ভি বাই ডেল এক্স। এক্স অক্ষ বরাবর মানে দূরত্বের সাপেক্ষে স্কেলার রাশি পরিবর্তন হয়, তাহলে ডেল ভি বাই ডেল এক্স। ওয়াই অক্ষ বরাবর ডেল ভি বাই ডেল ওয়াই। জেড অক্ষ বরাবর মানে এন এর জায়গায় দূরত্ব আমি এক্স ওয়াই জেড দ্বারা রিপ্লেস করতেছি, ডেল জেড। আর এক্স অক্ষ বরাবর আমরা জানি মানে কোন অক্ষ বরাবর মানে কোন দিকে দূরত্বের সাপেক্ষে স্কেলার রাশি পরিবর্তন এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর নির্দেশ করে কি দিয়ে আয়ত করবে একটু আই দিয়ে জে দিয়ে, যেটা ওয়াই অক্ষ বরাবর কে দিয়ে। এই তিনটা যদি যোগ করি তাহলে আমি ডেল ভি পেয়ে যাচ্ছি। এই দিস ইজ নাথিং বাট গ্রেডিয়েন্ট অফ ভি, ভি এর গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে তাৎপর্য। মানে তাৎপর্য মানে কি, জিনিসটা কি আসলে, জিনিসটা মানে কি বোঝাচ্ছে ভৌতভাবে, আমরা এটা দিয়ে কি বুঝতেছি, এই জিনিসটা আমরা এখন বুঝতে পারছি না যে আসলে কোনো কিছু গ্রেডিয়েন্ট বের করা মানে হচ্ছে যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর দূরত্বের সাপেক্ষে তার পরিবর্তন বের করা। হ্যাঁ, তাহলে দূরত্বের সাপেক্ষে তার পরিবর্তন বের করা মানে তো ব্যবকরণ, অন্তরীকরণ, ঠিক না, যেটা আমরা করতে পারি কাকে দিয়ে, ভেক্টর অপারেটরকে দিয়ে করতে পারি। এখন আসো আমরা কাকে মানে তাৎপর্য যদি আরো পরে যদি লিখি কয়েকটা তাৎপর্য কি লিখবো, তাহলে এক নম্বরে লিখবো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নতি মাত্রা বোঝায়, নতির মাত্রা। দুই নাম্বার কোন স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি একটা ভেক্টর। কোন স্কেলার ক্ষেত্রকে যদি আমি ভেক্টর রূপান্তর করতে চাই তাহলে তার কি নিব, গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট নিলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমরা বুঝলাম। এখন আমরা দেখবো হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা বোঝার জন্য আমরা এখানে একটা 3D ছবি আঁকার চেষ্টা করেছি, এক্স ওয়াই জেড। এই ছোট করে আমরা জানি, আমাদের যাদের মনে আছে জেড অক্ষর মানে এটাই, হ্যাঁ, এটা আমরা 3D আঁকতে পারছি না, এটা একটু দেখালাম আর কি। তো সেখানে একটা আয়তাকার বনবস্তু আমরা দেখতে পাচ্ছি, যেটার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, প্রস্থ ডিওয়াই, পুরুত্ব হচ্ছে ডিজেড। এবং এই যে আয়তাকার ঘনবস্তু যে তোমার এলাকাটা কি করছে, ধারণ করেছে, তার মাঝখানে একটা টিবিন্দু এবং এটার মধ্যে দিয়ে প্রবাহিত পদার্থ প্রবাহিত হচ্ছে, যার বেগকে কোনো বিন্দুতে আমি ভি অফ এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করতে পারি। এবং এই ভি এর এক্স অক্ষ বরাবর বেগের অংশ হচ্ছে, মানে আমি যদি বেগটাকে এভাবে দেখি, যেহেতু এটা 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 আমরা ডাইভারজেন্স নিয়ে কোনো একটা ভেক্টর ক্ষেত্র করব, ভেক্টর ক্ষেত্র মানে একটা ভেক্টর রাশি, তাহলে আমি যদি দিয়ে প্রকাশ করি তাহলে ভি অফ এক্স ওয়াই dy of z dz of k বলে দিই, হ্যাঁ, মানে এই বেগের x অক্ষ বরাবর ফাংশন হচ্ছে vx, y অক্ষ বরাবর ফাংশন হচ্ছে vy, z অক্ষ বরাবর ফাংশন হচ্ছে dz। ওকে, এখন আমরা এই যে ফেস দেখতে পাচ্ছি, আমাদের যে আয়তাকার একটা ঘনবস্তু আমরা নিলাম বা আয়তাকার বস্তু নিলাম, সেই আয়তাকার বস্তুর যে ফেস এ বি সি ডি, এই ফেস দিয়ে কি পরিমাণ প্রবাহী পদার্থ যাচ্ছে, হ্যাঁ, প্রবাহী পদার্থ গমনের হারটা বের করবো সময় সাপেক্ষে। আর ই এফ জি এইচ ফেসে কি পরিমাণ বহির্গমন হচ্ছে সেটা বের করবো। এই দুটার ডিফারেন্স থেকে, হ্যাঁ, এই দুটা ফেসের মাঝখানে যে এরিয়াটা আছে সেই এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহী পদার্থ গমন করছে, মানে গমনের হারটা বের করবো সময় সাপেক্ষে। হ্যাঁ, এভাবে আমরা গ্র্যাজুয়ালি আমরা দেখাবো যে ডাইভারজেন্স বের করার অর্থই হলো এই যে প্রবাহী পথ যেটা যাচ্ছে, প্রবাহীর যে গমন হার, সেই প্রবাহীর গমন হারটা যে নির্দেশ করবে ডাইভারজেন্স, সেটা আমরা এখানে বের করবো। তাহলে ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স কনভারজেন্স, ডাইভারজেন্স মানে হচ্ছে কি কোনো কিছু অপসৃত হওয়া, হ্যাঁ, কোনো কিছু চলে যাচ্ছে আর কি, তার এই যে চলে যাওয়ার যে একটা রেট হার, এটাকে আমরা গাণিতিক রূপ দিব। হ্যাঁ, তাহলে আশা করি কঠিন হবে না, বেরিয়ে যাবে। তাহলে আমরা বললাম, তাহলে আমি প্রথমে আসি এ বি সি ডি ফেস, বা আমার এখানে যে এ বি সি ডি ই এফ জি এইচ আয়তন যে ক্ষেত্রটা আছে, তার আয়তন যদি বলি আমি কি হবে, হ্যাঁ, আয়তন দৈর্ঘ্য বস্তু চলা মানে ডিএক্স ডিওয়াই ডিজেড।
আর এবিসিডি তলের ক্ষেত্রফল কত হবে? আমরা এগুলো খুব সহজে বের করতে পারি। তলের ক্ষেত্রফলের প্রস্থ ইনটু উচ্চতা মানে ডিওয়াই ডিজেড, এই তো। তাহলে আমি এখন প্রথমে আসবো এবিসিডি যে ফেস বা তল, সেই তল দিয়ে প্রবাহীর আগমনের হার বের করি। কেমন? এবিসিডি তলে প্রবাহীর আগমন হার। আগমন হার মানে আসলে কাকে বোঝাচ্ছি? মানে কত ভর আসছে, মানে কি পরিমাণ আসছে, পরিমাণটা আমরা ভর দিয়ে বের করবো এবং প্রতি একক সময় বের করবো। হার মানে কি? প্রতি একক সময়ে যদি বলি টি সময়ে যায় এত পরিমাণ, তো একক সময়ে কত যাবে? এটি তো এম/টি। আমরা আসলে এই এম/টিটাই বের করতে যাচ্ছি। হ্যাঁ, এম/টিটা বের করতে যাচ্ছি। তাহলে এম/টি সমান যদি আমি একটু লিখি, হ্যাঁ, এম/টি সমান যদি বের করে একটু পাশে দেখাই, এম/টি সমান আসলে কি দাঁড়ায়? বইয়ের জিনিসটা একবারে দেখলে একটু মাথা দিকে যেতে পারে, কিন্তু আসলে বেশি কঠিন না। এম/টি মানে হচ্ছে কি? বি রো বাই টি। তো ভি মানে কি? আবার আমরা এই আয়তন মানে হচ্ছে কি? আমরা আয়তন বের করেছি ডিএক্স ডিওয়াই ডিজেড ইন্টু রো বাই টি। তাহলে আমি এই যে ডিওয়াই ডিজেড মানে এই যে ফেসটা আমি বিবেচনা করছি, সেই ফেসের কি ক্ষেত্রফল। তাহলে আমি সেটা লিখে দিলাম ডিজেড বাই টি সমান আমি লিখতে পারি বি, এবং ডিএক্স ইন্টু রো ইন্টু ডিওয়াই ডিজেড। এটা তো ঠিক আছে। তাহলে এম/টি সমান আমরা এই যে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এন/টি সমান হচ্ছে ভিএক্স ইন্টু রো ইন্টু ডিওয়াই বাই ডিজেড। তাহলে আমি হারটা পেলাম, আগমন হার হচ্ছে ভিএক্স ইন্টু রো এক্স অক্ষ বরাবর বের করছি, সেজন্য এক্স অক্ষ বরাবর আমি বের করবো অংশটা নিলাম ডিওয়াই ডিজেড। এই তাহলে আমি এখন এই যে ইএফজিএইচ যে ফেসটা আছে বা তলটা আছে, সেই তলে প্রবাহী মানে বহির্গমন হার কত, এদিক দিয়ে এসে কত চলে গেল, ঠিক আছে? বহির্গমন হার বের করুন। তাও কি প্রবাহীর বহির্গমন হার মানে হচ্ছে প্রবাহী এই কত পরিমাণ কত, মানে একক সময়ে কত যাচ্ছে সেটা বের করুন। তাহলে জিনিসটা একই হবে। আমি যদি বলি ইএফজিএইচ তলে প্রবাহীর বহির্গমন হার, ইন্টারেস্টিং হবে এখানে এই ভিএক্স এর সাথে সবই ঠিক থাকবে, রো ইনটু ঠিক থাকবে। হ্যাঁ, আমাদের রো ইনটু ঠিক থাকবে, আমরা এটা মুছে ফেললাম, রো ইনটু ঠিক থাকবে। এইখানে একটু ভিএক্স এ ঠিক হবে, মানে ভিএক্স এ এক্স অক্ষ বরাবর বেগের অংশ হচ্ছে ভিএক্স। তাহলে ভিএক্স এর সাথে কত যোগ হবে সেটা আমরা ক্যালকুলেট করব। আমি এখানে এভাবে বলতে পারবো ভিএক্স তো আছেই, এই ডিএক্স এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যটা ট্রাভেল করার জন্য মানে অতিক্রম করার জন্য বেগের পরিবর্তন হতো। তাহলে আমরা যদি এভাবে বলি যে ডেল এক্স পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন যদি হয় ডেল বি, তাহলে এককের পরিবর্তনের জন্য ডেল বি বাই ডেল এক্স, এবং ডিএক্স এর পরিবর্তনের জন্য কত পরিবর্তন হবে বেগের বেগ, আমরা জাস্ট কি করবো ডিএক্স এর জন্য হলে ডিএক্স লিখে এইখানে ডিএক্স গুণ করে দেবো ওইখানে, হ্যাঁ ওইখানে। তাহলে আমি ডিএক্স এর জায়গায় লিখবো ডেল বি বাই ডেল এক্স ইনটু ডিএক্স। এটাই হলো বেগ টোটাল, মানে এই শেষের ফেসের জন্য বেগের উপাংশ হবে এক্স অক্ষ বরাবর ভিএক্স প্লাস ডেল বি বাই ডেল এক্স ইনটু ডিএক্স। তাহলে ডেল বি বাই ডেল এক্স ইনটু ডিএক্স এমনি আসে, আমরা বললাম ডেল এক্স এর জন্য পরিবর্তন ডেল বি, একক দূরত্বের জন্য পরিবর্তন ডেল বি বাই ডেল এক্স, ডিএক্স এর জন্য পরিবর্তন ডেল বি বাই ডেল এক্স ইনটু ডিএক্স। সেটা আমরা এখানে বসিয়ে দিই, আর বাকি সব সেম থাকবে। তাহলে আমি যদি এখানে লিখে ফেলি ডিএক্স প্লাস ডেল বি বাই ডেল এক্স ইনটু ডিএক্স, বাকিগুলো লিখবো, বাকিগুলো হচ্ছে এটা মুছে ফেললাম, বাকিগুলো হচ্ছে রো ইনটু ডিওয়াই ডিজেড। এই তাহলে আমি এবিসিডি ফেস বা তল দিয়ে কি পরিমাণ প্রবাহী আগমন করছে সেটা বের করলাম, আর ইএফজিএইচ এই যে তলটা সেটা দিয়ে কি পরিমাণ বের হয়ে যাচ্ছে সেটা বের করে ফেললাম। তাহলে আমি এখন এই যে দুই ফেস দুই তলের মধ্যবর্তী স্থানে
কি পরিমাণ প্রবাহী অবস্থান করছে, হ্যাঁ প্রবাহীর অবস্থানের পরিমাণটা আমি বের করতে পারি, হ্যাঁ বিয়োগ করে। তাহলে আমি এখন এটাতে চলে যাচ্ছি, এটা সুতরাং দুই তলের মধ্যবর্তী স্থানে প্রবাহীর হাফ সমান কি হবে, সেটা বিয়োগ আগেরটা, dx plus del v by del x into dx into আমি একবার যদি বিয়োগটা করে ফেলি, কমন নিয়ে ফেলি, তাহলে মাইনাস bx ইন্টু রো ইন্টু dy dz, এটা কাটা যাবে, তাহলে আসবে del v by del x into dx dy dz x অক্ষ বরাবর। এটা হচ্ছে x অক্ষ বরাবর এই দুই তলের মধ্যবর্তী স্থানে প্রবাহীর হার বের করলাম, হ্যাঁ ইহা x অক্ষ বরাবর নির্দেশ করছে, হ্যাঁ x অক্ষ বরাবর। তো অনুরূপ y অক্ষ বরাবর কি হবে, there is del v by del x, ও সরি এটা রো হবে, del v by del y হবে, del v by del y dx dy dz into dy। অনুরূপভাবে সেটা খুব বরাবর কি হবে, যেটা খবর আমরা দেখতে পাচ্ছি del v by del z dx dy dz into তাহলে এই যে আমি তিন অক্ষ বরাবর পেয়ে গেলাম, তাহলে আমি এখন কি করব, এই তিন অক্ষ বরাবর যে প্রবাহীর হারটা পেলাম, প্রবাহীর গমন হারটা পেলাম, তাহলে আমি এখন মোট পুরো আয়তক্ষেত্র দিয়ে প্রবাহীর গমন হার বের করব, হ্যাঁ মানে পুরো, তাহলে এক্স ওয়াই জেড তিনটা অক্ষে যে পেলাম তিনটা যোগ করব, এবং তাহলে তো আমাদের কাজ হয়ে যাবে, হ্যাঁ তাহলে আমি সুতরাং A B C D E F G H ক্ষেত্র দিয়ে প্রবাহীর গমন হার যদি বের করি, কেমন তাহলে কি হবে, সমান হবে del v by আমি যদি একটু আগে লিখি, কেমন রো ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটা সেম হবে, কমন লিখে দিই del v ইন্টু del y by del v by del y del v by del z into rho into dx dy dz, এই তো তাহলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে এটা সমান আমি আবার লিখতে পারি আয়তন লিখতে পারি, এটা সমান আয়তন লিখতে পারি। তো আয়তনের সাথে আমার ঘনত্ব বলে কী পাওয়া যায়, ভর পাওয়া যায়, ভর, হ্যাঁ তাহলে আমি বি সি ডি ই এফ জি এইচ ক্ষেত্র দিয়ে মোট প্রবাহী গমন হার পেয়ে যাবে। এরপর যে আমরা চাই মানে এটা হচ্ছে প্রবাহীর এই যে আয়তনটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্য দিয়ে ভরের বৃদ্ধি হার, মানে কত ভর যাচ্ছে একক সময়ে। তাহলে আমরা কিন্তু মনে আছে যে del v by del t বলছিলাম, সেটাকে dv by dt লিখছিলাম, হ্যাঁ এটা সময় কি বলছিলাম, মানে দূরত্ব সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধি হার, এরকম মতো ক্যালকুলাস যখন আমরা করিয়েছিলাম। তাহলে এখানে আমি বলতে পারি এই যে এই জিনিসটা এটা যেহেতু একক সময়ে কত যাচ্ছে সেটা বের করেছি, অর্থাৎ যে আয়তকার যে কোনো বস্তু বা এরিয়াটা তার মধ্যে দিয়ে প্রবাহীর ভরের বৃদ্ধি হার বোঝায়, ঠিক না? দেখুন একটা ভরের বৃদ্ধি হার বলা যায়, কত ভর যাচ্ছে একক সময়ে মানে ভরের বৃদ্ধি হার,
তো এটা হচ্ছে মোট ভরের বৃদ্ধি হার। এখন আমি তাহলে একক ভরের বৃদ্ধি হার বলবো। সুতরাং একক ভরের বৃদ্ধি হার, একক ভরের বৃদ্ধি আমি বলবো এম যখন ভর তখন বৃদ্ধি হার হচ্ছে যদি কিছু একটা হয়, তো একক ভরের বৃদ্ধি হারকে আমি কি করবো, ওই কিছুটাকে কি দিয়ে ভাগ করবো, এম দ্বারা ভাগ করবো। তো এখানে কিছু মানে তো এটা না, তাহলে আমি এখন যদি একে এম দ্বারা ভাগ করি, এম মানে কি বি ইন্টু রো, তাহলে আমার আসলে আলটিমেটলি ভরের বৃদ্ধি হার মানে এটা কি বোঝাচ্ছে, ডেল ভি বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই, নিচে লিখতে হয় ভরের বৃদ্ধি হার সমান ডেল ভি বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল জেড। এই যে হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে প্রবাহী পদার্থটার একক ভরে বৃদ্ধি হার কত, একক ভরে বৃদ্ধি হার কত, একক ভরে বৃদ্ধি হার কত, সেটা আমরা যদি একটু খেয়াল করি, ডেল ভি বাই ডেল এক্স মানে কি দূরত্বের সাপেক্ষে প্রবাহীর যে বেগ তার পরিবর্তন হয়, দূরত্বের সাপেক্ষে প্রবাহীর বেগের পরিবর্তন হয়, দূরত্বের সাপেক্ষে প্রবাহীর বেগের পরিবর্তন হয়। হ্যাঁ, এখানে ইন্টারেস্টিং হচ্ছে কোনো আইজে খেয়ে নাই আছে নেই। হ্যাঁ, তাহলে এই যে এটা কি নির্দেশ করছে, এটা মানে হচ্ছে আবার কি ওই নির্দিষ্ট এরিয়া দিয়ে একক ভরে ওই প্রবাহী পদার্থের বৃদ্ধি হারটা বোঝাচ্ছে। হ্যাঁ, যেটাকে আমরা কি বলি ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স হচ্ছে তাও এখানে নতি থাকবে, তবে কি মানে একটা নির্দিষ্ট দিক বরাবর যে জিনিসটা যাচ্ছে তার পরিবর্তনের হার কত সেটাকে আমরা নির্দেশ করছি, এবং পরে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমি এটাকে বিশদে বলে রাখি ডেল ডট ডি, ডেল ডট ডি বলতে পারি, কারণ এটাই ডাইভারজেন্স মানে যা বোঝায় তা এটা নির্দেশ করছে। তো ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য দ্বারা আমরা কী পেলাম, ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য হচ্ছে এটা কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বা এরিয়ার মধ্যে দিয়ে কোনো একটা প্রবাহী পদার্থের গমন হার নির্দেশ করে, বৃদ্ধি হার নির্দেশ করে, এবং এটার মাধ্যমে আমরা কোনো একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করতে পারি। এবং কোনো একটা প্রবাহী পদার্থের ডাইভারজেন্স জিরো হইতে পারে যদি ডেল ডট বি জিরো হয়, এর অর্থ হচ্ছে পদার্থটি কী হবে, সলিনয়েডাল হবে। সলিনয়েডাল এমনকি সেলেনয়েডালও লিখে ইংরেজি যদি লেখে, এটা মানে আবার সলিনয়েড নয়। সলিনয়েডটা হচ্ছে মানে একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে সেটা চুম্বকের আচরণ করে, এটাকে সলিনয়েড বলে। এটা না, এই সলিনয়েড মানে হচ্ছে যে আমি যদি এই যে আমি একটা যে এখানে একটা আয়তাকার ঘনবস্তু বিবেচনা করছি, হ্যাঁ, এটার ভিতর দিয়ে যদি এই যে প্রবাহী পদার্থ প্রবাহিত হচ্ছে কোনো একটা বিন্দুতে ডেল ডট বি জিরো, এর অর্থ হচ্ছে যে এর অর্থ হলো সেটা এক্সপ্যানশনও হবে না, সেটা মানে কন্ট্রাকশন হবে না, সংকুচিত হবে না, সম্প্রসারিত হবে না। হ্যাঁ, ঠিক এখানে যা এখানেও তা যদি হয়, তাহলে এ ধরনের প্রপার্টি যদি কোনো একটা প্রবাহী পদার্থ শো করে, এটাকে আমরা বলবো সলিনয়েড। যেমনটি একটা পাইপের মধ্যে দিয়ে যখন পানি যায়, তখন পাইপের বিভিন্ন বিন্দুতে কী হবে, ডেল ডট বি সমান জিরো হবে, মানে তখন এটি সলিনয়েড। আবার পাইপের এই যে মুখ দিয়ে এখানে যে ঢুকতেছে, এখানে একটা ব্যাপার আছে, আবার এদিক দিয়ে যে বের যাচ্ছে পানি চারিদিকে ছড়াই করতেছে, তাহলে এইখানে ডেল ডট বি সমান আবার জিরো নয়, এখানে ডেল ডট বি সমান কী হবে, এখানে ডেল ডট বি সমান পজিটিভ হবে। হ্যাঁ, সংকুচিত হচ্ছে মানে ঘনত্ব বাড়ছে, আর এখানে প্রসারিত হচ্ছে মানে কি ঘনত্ব কমছে। ডেল ডট বি সমান এখানে নেগেটিভ হবে, নেগেটিভ ভাইস ভার্সা। হ্যাঁ, আপনি এটা চেক করুন। আর ঠিক মাঝখানে ডেল ডট বি সমান জিরো, এটা হলো সলিনয়েড প্রপার্টি। তাহলে আমরা কার্ল বোঝার জন্য আমরা চিত্র এঁকেছি, কেমন? তাহলে আমরা জানি এখানে একটা বস্তু ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বি রৈখিক বেগে ঘুরছে, কেমন? তাহলে এই বস্তুটার এই যে ঘূর্ণনটা,
হ্যাঁ, এটা এটা বৃত্তাকার পথে ঘুরছে। এটা আসলে ঘূর্ণনশীল কিনা, এটার ঘূর্ণনটা প্রকাশ করার জন্য আমাদের যে জিনিসটা লাগে এটা হলো কার্ল। কার্ল মানে আসলে ঘূর্ণন বা পেঁচানো। কার্ল মানে ঘূর্ণন বা পেঁচানো। তাহলে আমরা যদি এই যে তার যে বেগ, হ্যাঁ, তাহলে সেই বেগটাকে যদি আমরা একটা ভেক্টর ক্ষেত্র, তার যদি কার্ল নিই মানে ক্রস গুণন নিই ভেক্টর অপারেটরের সাথে, নেওয়ার পরে যদি রেজাল্টটা লাস্ট কি চলে আসে, ওমেগা কিছু একটা আসে, মানে ঘূর্ণন নির্দেশ করে কিছু আসে, তাহলে আমরা তো নিঃসন্দেহে বলতে পারবো যে আসলে কার্ল মানেই হচ্ছে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনকে নির্দেশ করছে। তাহলে আমি যদি তাই লিখি এখানে, হ্যাঁ, বি সমান আমরা জানি বি সমান কি ওমেগা ক্রস আর, বি সমান ওমেগা ক্রস আর। তাহলে আমি এখানে এই যে বেগ, সেই বেগটাকে যদি আমরা এখন কার্ল নিই, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা অবশ্যই একটা ঘূর্ণন। হ্যাঁ, তাহলে তাহলে আমরা নিশ্চয়ই করবো ভেক্টর ক্ষেত্র গুণন ভি। হ্যাঁ, এবং বের করার পরে নিশ্চয়ই ঘূর্ণন কিছু আসবে। তাহলে আসুন গ্রাজুয়ালি আমরা একটু দেখি কি হয়। তাহলে প্রথমে আসি এই যে ওমেগা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ওমেগাটাকে যদি আমরা একটা ভেক্টর ক্ষেত্র প্রকাশ করি, তাহলে কি হবে ওমেগা এক্স আই প্লাস ওমেগা ওয়াই জে প্লাস ওমেগা জেড কে। আবার আর সমান আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে প্রথমে কি নিলাম বি, আমি বি বের করতে চাই। বি বের করতে চাইলে আমাকে কি করতে হবে, ওমেগা ক্রস আর বের করতে হবে। তো ওমেগা ক্রস আর আমরা জানি, আমরা যদি সব বসিয়ে দিই আই জে কে আগে আসবে, দেন কি আসবে ওমেগা এক্স ওমেগা ওয়াই, হ্যাঁ, ওমেগা জেড আসবে। আবার আর আর মানে কি এক্স প্রথমটা, তারপরে ওয়াই, এরপরে জেড। আমরা যদি এখানে ভেক্টরের কাজটা করি, আমরা জানি এটা কি আসবে ওমেগা আই ইনটু ওমেগা ওয়াই জেড মাইনাস, হ্যাঁ, ওমেগা জেড ওয়াই মাইনাস জে ইনটু আমরা লিখবো হচ্ছে ওমেগা এক্স জেড মাইনাস ওমেগা জেড এক্স। আবার আমরা লিখবো প্লাস কে ইনটু ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স। এই যা, হ্যাঁ, তাহলে আমরা বি সমান পেয়ে গেলাম, বি সমান ওমেগা ক্রস আর। এখন এই বি এর কার্ল বের করব। কার্ল বের করার পরে যদি ঘূর্ণন কিছু একটা থাকে যেটা ঘূর্ণন নির্দেশ করে, যদি কিছু না থাকে তাহলে ঘুরে না। আর যদি কিছু পাই যেটা সরাসরি ঘূর্ণন নির্দেশ করে, এরকম যদি কিছু পাই তাহলে আমরা ঘুরে। হ্যাঁ, তাহলে এখন আসো এরপরের অংশ কি, এরপরের অংশ হলো এই যে আমরা যেটা পেলাম ডেল ক্রস ভি। তো ভি বের করলে কী হবে, এখন কী হবে আমরা বুঝতে পারতেছি না। আই জে কে, প্রথমে এটার আয়ের সহগ মানে ডেল ডেল এক্স, এটা হচ্ছে এর সহগ ডেল ডেল ওয়াই, এটা কে এর সহগ। আর পর হচ্ছে কি এই যে বি সমান যা পেয়েছি, বি সমান যা পেয়েছি তার আয়ের সহগ মানে এটা আয়ের সহগ, এটা মানে ওমেগা ওয়াই জেড মাইনাস ওমেগা জেড ওয়াই। এই মাঝখানে যদি দেখি এটা, হ্যাঁ, আমাদের একটু জায়গা দিলে ভালো হয় এটার জন্য, আমরা ছবিটা লাগবে না, জেড এক্স ওয়াই কে সেট। তাহলে আমরা এখন লিখবো কার এটা, এটা জে সহগ, হ্যাঁ, জে সহগ লিখলে এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস ওমেগা এক্স জেড মাইনাস ওমেগা জেড এক্স। আর এটা কে সহগ হচ্ছে কি ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স। এই এখন এটার আমরা ক্রস গুণনের যে নিয়ম জানি সেটা তাহলে কাজ করতে ভেরি ইজি। তাহলে অথবা আই নিলাম আই ইন্টু এটা ইন্টু এটা, হ্যাঁ, ডেল ডেল ওয়াই অফ
এরপর লিখি আমরা ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স মাইনাস জে ইন্টু এটা লিখতে হবে ডেল ডেল এক্স অফ ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স প্লাস a into del del z of plus a into del del x of একটু হচ্ছে না একটু হচ্ছে তাহলে আমরা জানি এটা নিলে এটা গুণ এটা মাইনাস মাইনাস কোনটা গুণ কোনটা এটা গুণ এটা মাইনাস মাইনাস দিক গুণ করে করে ওমেগা এক্স জেড মাইনাস প্লাস মাইনাস জেড এক্স এরপরে এখানে আসি মাইনাস জে ইন্টু থেকে হবে জে ইন্টু এটা গুণ এটা বিয়োগ ডেল ডেল এক্স অফ মাইনাস দিক করি ওমেগা এক্স জেড একটা গুণ হয়েছে j into এটা ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স তারপরে এটা গুণ এটা বিয়োগ বিয়োগ জেড অফ ওমেগা ওয়াই জেড মাইনাস ওমেগা জেড ওয়াই এরপরে প্লাস a টু হ্যাঁ আমরা যদি বলি এটা একটা delta x into একবার করি মাইনাস ওমেগা এক্স জেড মাইনাস প্লাস ওমেগা জেড এক্স এরপরে মাইনাস এটা গুণ y অফ ওমেগা ওয়াই জেড মাইনাস ওমেগা জেড ওয়াই এই হ্যাঁ ভেরি সিম্পল ক্যালকুলেশন তো মাথা ঠান্ডা রাখলে কঠিন নয় হ্যাঁ এখন আমরা যদি এই লাইনটা আমরা এখন দেখা যাক এটা সমান কি পাচ্ছি এটা সমান এখন ডিফারেন্সিয়েট করি আর কি পাবো হচ্ছে এটা দিয়ে যাই করলে ওমেগা এক্স বাইরে নিয়ে আসবো এটা হবে ওমেগা এক্স ইন্টু ওয়ান এটা দিয়ে যাই করলে হবে মাইনাস ওমেগা ওয়াই টু জিরো হয় কি কারণ এখানে চলক হচ্ছে ওয়াই এখানে আছে এক্স এক্স ধ্রুবক হ্যাঁ ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কী হবে ওমেগা ওয়াই ওমেগা এক্স দুটাই ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে হলো জিরো এরপর আসি এটা দেখি এটা দিয়ে যদি করি আবার এটা দিয়ে এটা করলে আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হবে ওমেগা এক্স ইন্টু জেডকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়ান আবার এটা দিয়ে এটা হলো মাইনাস এটা দিয়ে এটা করলে হবে জিরো যেহেতু এক্সকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে জিরো আচ্ছা আমরা এটা পেলাম ওকে এটা পেলাম তাহলে আমি এটা না লিখে মাইনাস জে ইন্টু দ্বিতীয় লাইন ডিডি এক্স অফ এটা এখানে এক্স হচ্ছে চলক হ্যাঁ ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে জিরো হবে হ্যাঁ এখানে জিরো হবে এটা জিরো প্রথমটা ওমেগা এক্স ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে জিরো আবার এরপরের টার্মটা এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে ওয়ান তাহলে মাইনাস ওমেগা ওয়াই ইন্টু ওয়ান এরপরটা দেখি আমরা এরপরটা কি এটা দিয়ে এটা এরপর সরি এটা দিয়ে এটা তাহলে এখানে জেড চলক হচ্ছে ওমেগা ওয়াইকে বাইরে নিয়ে আসলে জেডকে ডিফারেন্সিয়েট করলে কী হবে ওয়ান হবে মাইনাস ওমেগা ওয়াই ইন্টু ওয়ান এবারে জেডের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে জিরো হবে জিরোকে ওমেগা জেডের সাথে গুণ করলে জিরো তাহলে এখানে হ্যাঁ এরপরে প্লাস এই ইন্টু যদি আমরা করি এখানে ওমেগা এক্স বাইরে নিয়ে আসলে এক্সের সাপেক্ষে জেডকে ডিফারেন্সিয়েট করলে জিরো আবার এখানে ওমেগা জেডকে বাইরে নিয়ে এসে এক্সের সাপেক্ষে ডিফারেন্স করলে ওয়ান মানে দ্বিতীয় টার্মটাতে পাওয়া যাচ্ছে ওমেগা জেড ইন্টু ওয়ান
এবার এটা দিয়ে করলে ওয়াই এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, পরে কাপি 0। এবার এটা মাইনাস আছে প্লাস এটা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 মানে ওয়াই জেড 2। আলটিমেট আমাদের কি আসছে, আমরা এখন এটা দিলে একটা আমাদের হবে দেখি আমরা ঘূর্ণন তাৎপর্যটা আসছে। তাহলে এখানে আই ইন্টু আমরা দেখতে পাচ্ছি ওমেগা এক্স 2 ওমেগা এক্স, তাহলে আই ইন্টু 2 ওমেগা এক্স, হ্যাঁ, প্লাস মাইনাস দিন করে দিই, এখানে 2 ওমেগা ওয়াই মাইনাস দিন করলে প্লাস, হ্যাঁ, জে ইন্টু 2 ওমেগা ওয়াই, এখানে কে আছে ওমেগা জেড যোগ করলে তাহলে হবে কে ইন্টু আমরা চাইলে 2 ওমেগা জেড কে, হ্যাঁ, এখানে চাইলে আমরা সেখানে লিখতে পারি and 2 কমন নিয়ে ফেললে সবার থেকে কি হবে ওমেগা এক্স আই প্লাস ওমেগা ওয়াই জে প্লাস ওমেগা জেড কে। এর মানে কি ওমেগা না, ওমেগা মানে কি, হ্যাঁ, কণিক বেগ মানে ঘুরছে, হ্যাঁ, আমরা ডেলকে কি করলাম, তাহলে আমরা ডেলকে যদি আমরা যদি সুন্দর করে লিখলাম এটাই চাইছিলাম, এটাই তো বের করছিলাম, ডেল ক্রস বি সমান আমরা পেলাম 2 ওমেগা, মানে ভেক্টর ক্ষেত্রটা কি ঘূর্ণনশীল। আর যদি 0 হতো ডেল ক্রস বি সমান যদি লাস্ট 0 চলে আসতো তাহলে আমরা কি বলতাম, আমরা বলতাম ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল নয়। তাহলে আমরা যদি এখন ভৌত তাৎপর্য বলি, কার্ল মানে হচ্ছে ঘূর্ণন, হ্যাঁ, প্যাঁচানো, মানে কোনো একটা ভেক্টর ক্ষেত্র কেমন ঘুরে কি ঘুরে না সেটা যদি বের করতে চাই, যে কাজটা করতে হবে সেটি হলো কার্ল, হ্যাঁ। আর যদি ডেল ক্রস ওই ভেক্টর ক্ষেত্র সমান যদি কিছু একটা আসে তাহলে ঘুরে, আর কিছু না আসলে ঘুরে। এই হলো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ভৌত তাৎপর্য। আমরা অঙ্ক করলে আরও ক্লিয়ার হবে, এটা ক্লিয়ার হবে। সবাইকে ধন্যবাদ।